ভয়াবহ একটা দাবি করেছে ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজ দাবি করছে 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে প্রধান যে ভূমিকা, সেই ভূমিকা নাকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসারের। বাংলাদেশ সেনাবাহিনীর এই অফিসারদের ভূমিকার ব্যাপার গোটা সেনাবাহিনীকে জড়িয়ে তারা খবর দেওয়ার চেষ্টা করলো কিনা সেটা এই বিশ্লেষণের পরে আপনারা বুঝতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই না যে এই শেখ হাসিনা পতনের পেছনে সেনাবাহিনীর ভূমিকা প্রধান ভূমিকা, কিংবা সেনাবাহিনীর কারণে সেনাবাহিনীর ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পেছনে অন্য বহু কারণ রয়েছে, বিদেশি কারণ রয়েছে, মেটিকুলাস ডিজাইনের কারণ রয়েছে, প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের প্রচেষ্টার কারণ রয়েছে, একটি রাজনৈতিক দলের আন্তর্জাতিক লবিংয়ের কারণ রয়েছে। এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনটা যে কোটা আন্দোলন ছিল না, সেটা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হান্নান মাসুদ তারা নিজেরা একেবারে স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেলে দেওয়াই তাদের টার্গেট ছিল এবং তাদের 15 বছরের পরিকল্পনা ছিল। এতগুলো তথ্য উপাত্ত থাকার পরেও সেনাবাহিনীকে দোষারোপ করে এই ধরনের রিপোর্টের পক্ষে অবস্থান করা ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব নয়। তাই আগেই জানিয়ে রাখছি যে এই যে তাদের বক্তব্য, সেই বক্তব্যের পক্ষে আমার ব্যক্তিগত অবস্থান নয়। কিন্তু ব্যক্তিগত অবস্থান যাই হোক না কেন, তারা আসলে কি দাবি করছে, তারা এই দাবি করার পেছনে কি কি যুক্তি তুলে ধরছে, এবং সেগুলো আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আপনাদের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে যখন তারা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে জড়িয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে শেখ হাসিনা পতনের পেছনে অন্যতম ভূমিকা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর, এবং সেটা নাকি আগস্টের 4 তারিখ রাতে নির্ধারিত হয়ে গেছে, এরকম দাবি তারা করছে। সাথে আরও কিছু এজেন্ডা তারা তুলে ধরেছে। তারা যেগুলো তুলে ধরছে সেগুলো চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, তারপরে আপনার বিবেচনার জন্য সেগুলো ছেড়ে দেওয়া যাবে যে আপনি এখন কি মনে করছেন। তবে এই নিউজটা ইংরেজি এই গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তাদের এই খবরটা পড়ে মনে হয়েছে যে এখানে বেশ কিছু খামতি রয়েছে, এখানে বেশ কিছু ঘাটতি রয়েছে। তারা একপাক্ষিকভাবে যে দায়টা চাপানোর চেষ্টা করছে, ব্যক্তিগতভাবে গত 2 বছর এই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে যাচাই বাছাই করে আমার কাছে একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে কখনোই মনে হয় না যে শেখ হাসিনার পতনের পেছনে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কারণের মধ্যেও সেনাপ্রধান, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর কারো ভূমিকা প্রধান ভূমিকা হতে পারে, এটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা তো এটাতে ভূমিকা রেখেছে, যেমন 3 তারিখে যে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছে, সেখানে সেনা সদস্যরা, সেনা অফিসাররা সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবেন না। সেটা তাদের অবস্থান যে ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবেন না। সেই অবস্থানটা সরকারকে বেকায়দায় ফেলেছিল, এটা ঠিক যে সেই অবস্থানটার কারণে ছাত্র জনতার বিজয়টা খুব দ্রুত নিশ্চিত হয়েছে। কিন্তু সেটাকে যদি আপনি সেনাবাহিনীর ষড়যন্ত্র, অভ্যুত্থানের চেষ্টা, নীরব অভ্যুত্থান এভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেন, সেটা বোধহয় সেনাবাহিনীর উপরে জাস্টিস করা হবে না। কি বলছে তারা? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে লেট নাইট টেলিকন অন আগস্ট 4, 2024 among Bangladesh Army generals sealed Sheikh Hasina's fate. ভয়াবহ মানে শিরোনাম তারা করছে। তারা মূলত বলতে চাচ্ছে যে 2024 সালের 4 আগস্টের একটা টেলিকনফারেন্সের মাধ্যমেই শেখ হাসিনার ভাগ্য নিশ্চিত হয়েছিল। শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে দিল্লি পাঠানোর কয়েক ঘন্টা আগেও তাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, এরকম বক্তব্য নর্থ ইস্ট নিউজ দিচ্ছে।
তারা বলছে যে টেলিকনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকারী কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের মধ্যে একজন প্রভাবক ছিলেন অন্য একটা বাহিনীর কর্মকর্তা, এরকম খবর তারা দিচ্ছে। আমি নামগুলো মেনশন করতে চাই না, তারা বিভিন্ন বাহিনীর বিভিন্ন জনের নামও মেনশন করেছে। কিন্তু যেহেতু এগুলোর কোনো অথেন্টিক প্রমাণ নেই, এই খবরটা হতে পারে তাদের মন গড়া খবর, সেই কারণে আমি নামগুলো মেনশন করতে চাই না। তারা মূলত কি বলতে চাইছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। তারা বলতে চাচ্ছে যে মানে যখন তাকে শেখ হাসিনাকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছিল, ততক্ষণে বিপর্যস্ত শেখ হাসিনা সরকারের জন্য আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। যদিও সকলের কাছেই এটা স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারের পতন কয়েকদিনের ব্যাপার না হলেও কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। তবে 2024 সালের 4 আগস্টের সেই দুর্ভাগ্যজনক রাতে মানে সেনাবাহিনীর সদস্য, সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং, প্রধানমন্ত্রীর মিটিং, এই ব্যাপারগুলোও উল্লেখ করছে, যেগুলো পরবর্তীতে রাতে মানে বাহিনীর অভ্যন্তরীণ টেলিকনফারেন্সে সিদ্ধান্তগুলো উল্টে যায়, এরকমটা দাবি করছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে যে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের চালানো ধারাবাহিক ও দীর্ঘায়িত কঠোর জিজ্ঞাসাবাদ এবং তীব্র মানসিক নির্যাতন 2025 সালের নভেম্বরে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে অবসাদের দ্বার প্রান্তে ঠেলে দেয়। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্যাতন করা হয়েছে একজন অবসরপ্রাপ্ত মানে সামরিক অফিসারকে, এটা তারা বলছে। ঢাকার ধানমন্ডির একটি গোপন আস্তানায় তাজুল ইসলামের দলের চাপের ফলে সোহেল অন্তত একবার বমি করে জ্ঞান হারিয়েছিলেন, এই তথ্য তারা দাবি করছে। সোহেল, যিনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, বাধ্যতামূলক অবসরে যাওয়ার আগে 20 আগস্ট 2024 তারিখে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের 13 দিন আগে তাকে সিপিটি থেকে সরিয়ে নৌ প্রশিক্ষণ ও মতবাদ বিভাগের কমান্ডার হিসেবে পদায়ন করা হয়েছিল। বিভিন্ন মানে তথ্যগুলো তারা তুলে ধরছে। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান সোহেলের বরখাস্ত ও গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা পালন করে। অর্থাৎ এই নৌবাহিনীর এই সাবেক সদস্যকে বরখাস্ত করা, গ্রেপ্তার করা, এটাতে সাবেক সেনাপ্রধান একজন মানে অন্যতম ভূমিকা পালন করে, সেই দাবিও তারা করছে। 2024 সালের 6 আগস্ট সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীকে সমুদ্রপথে দেশ থেকে পালাতে সহায়তা করার দায়ে সোহেলের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকী, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলায় তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার প্রস্তাব করা হয়, অর্থাৎ রাজসাক্ষী হওয়ার প্রস্তাব করা হয়। ধারাবাহিক হত্যাকাণ্ডে জিয়াউল হাসানের কথিত সম্পৃক্ততার প্রমাণ দিলে তাকে সপরিবারে বিদেশে নিরাপদে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়। এরকম ভয়াবহ দাবি নর্থ ইস্ট নিউজ করছে। ছাত্র আন্দোলন তীব্র হওয়ায় সিদ্দিকী, অর্থাৎ তারেক সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা যে উপদেষ্টা, তারেক সিদ্দিকী বাহিনীর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সামরিক সচিব সমন্বয় করতে অনিচ্ছুক ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মানে কি বলবো যে তাকে বলা হচ্ছে যে অদক্ষ ছিলেন, এরকম দাবি করা হচ্ছে। সংসদ, গণভবন ও প্রধানমন্ত্রীর সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ওই অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে অরক্ষিত রাখা হয়েছিল। দুষ্কৃতকারীরা অবাধে এই ভবনগুলোতে লুটপাট চালায়। অর্থাৎ আন্দোলনকারীদের এই নর্থ ইস্ট নিউজ দুষ্কৃতকারী হিসেবে আখ্যা দিচ্ছে, যেটাও হয়তো বাংলাদেশের আন্দোলন এবং আন্দোলনের পক্ষে থাকা কেউই এই শব্দ প্রয়োগ মেনে নেবে না। দেশ জুড়ে সশস্ত্র হামলাকারীরা 400টি থানায় নিরস্ত্র পুলিশের ওপরে হামলা চালায়। কেন্দ্রীয় সার্ভারে ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকা সত্ত্বেও সরকারি নির্দেশে পুলিশ বিভাগীয় তদন্ত পরিচালনা থেকে বিরত রাখা হয়। অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যে তদন্ত, সেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে সেটা বন্ধ করে রাখা হয়। সেই কারণেই মূল তথ্যগুলো বেরিয়ে আসেনি, সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও সেগুলো কাজে লাগানো হয়নি, সেই দাবি করা হচ্ছে। তারা এই প্রক্রিয়াটাকে, অর্থাৎ শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার এই প্রক্রিয়াটাকে নীরব অভ্যুত্থান বলছে এবং নীরব অভ্যুত্থানের লক্ষ্য ছিল পুলিশ বাহিনীকে মনোবলহীন করা। 400টি থানা থেকে অস্ত্র এবং গোলাবারুদ লুট করা হয়, যা এখনও উদ্ধার করা যায়নি।
তারা বলছে যে রংপুরে আবু সাইদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া নাটকীয় ঘটনা কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের বিক্ষোভে পরিণত করে। এই অস্থিরতায় ৪৩ জন নিহত হওয়ার পর সরকার ও বেসামরিক প্রশাসন পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সরকার ও পুলিশের বিরুদ্ধে জনরোষ তীব্রতর হয়, এটা তারা বলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রতিবাদ মিছিল বা জনতার মধ্যে থাকা ব্যক্তিরা পেছন থেকে গুলিবিদ্ধ হয়ে অথবা অজ্ঞাত কারণে আহত হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ছেন। পুলিশ নিরাপদ দূরত্ব বজায় রেখে এই অজ্ঞাত হামলাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ মিছিলের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে স্নাইপার ব্যবহার করেছে, এই ব্যাপারটাও তারা বলছে। কয়েকদিন আগে এই স্নাইপার ব্যাপারে তারা আবার আরেকটা ভয়াবহ দাবি করেছিল যে এই যে আন্দোলনে যে স্নাইপার যারা ব্যবহার করেছেন তারা নাকি বাংলাদেশি একটি বাহিনীর সদস্য যারা স্নাইপার সাপ্লাই দেয় এবং স্নাইপার চালানোর কাজগুলো করেছেন। স্নাইপারের কথা অনেকের মুখ থেকেই আমরা শুনেছি। উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, তারা দুইজনই স্নাইপারের গল্প করেছেন এবং তাদের দুইজনের কাছেই কোনো একটা জায়গা থেকে ফোন গিয়েছিল যে আপনারা স্নাইপারদের টার্গেটে আছেন, আপনারা এই জায়গায় যাবেন না, এইভাবে চলবেন না, নিরাপদে থাকেন, এরকম বক্তব্য তারা গণমাধ্যমে দিয়েছেন। তার মানে আন্দোলনে যে স্নাইপার ঢুকেছিল এবং স্নাইপার যে অনেক হত্যাকাণ্ডের পেছনে দায়ী, এটা মোটামুটি ধারণা করা যায়। তারা বলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই হামলাকারীদের শনাক্ত করার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যারা এই অস্থিরতায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন, তারাও শেখ হাসিনা ও গ্রেপ্তার হওয়া সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার পাশাপাশি কোনো বাধা ছাড়াই অবাধে চলাফেরা করে চলেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন পুলিশ হত্যার কোনো বিচার হবে না, এর নিষ্পত্তি যুদ্ধক্ষেত্রেই হয়ে গেছে। জুলাইয়ের অস্থিরতাকে একটি যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে এবং নিহত ও আহতদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা করেছে। এদিকে বাংলাদেশ জামাত ইসলাম ধারাবাহিকভাবে এটা করে চলেছে, সেই কথাও এখানে বলছে। মোদ্দা কথায় নর্থ ইস্ট নিউজ মূলত দাবি করছে সেটা হচ্ছে যে তারা বলছে যে এটা তাদের দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 4 ধারাবাহিকভাবে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে তারা নিউজ করছে এবং পার্ট 4-এ এসে তারা দাবি করছে যে শেখ হাসিনা পতনের পেছনে নাকি সামরিক ষড়যন্ত্র এবং সামরিক ভূমিকা এটাই প্রধান ছিল এবং ৪ তারিখের রাতে টেলিকনফারেন্সে এটা নিশ্চিত হয়। ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই এই দাবির সঙ্গে একমত পোষণ করতে চাই না এই কারণেই যে সেনাপ্রধান তিনি ছিলেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন ব্যক্তি। এটা একটা বড় কারণ। এটার চাইতেও বড় কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ডে এরকমটা মনে হয়নি যে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, বরং তারা ৩ তারিখ পর্যন্ত যে পরিস্থিতি চলছিল, আন্দোলনের যে পরিস্থিতি চলছিল, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে ৩ তারিখে যে অফিসার্স অ্যাড্রেস হয় সেনানিবাসে, সেখানে তারা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা সম্ভবত ওয়াইজ সিদ্ধান্ত ছিল যে তারা ছাত্র জনতার উপরে গুলি চালাবে না। যদি গুলি চালানোর সিদ্ধান্ত তারা নিতেন তাহলে কি ম্যাসাকার পরিস্থিতি হতো সেটা একবার কি আমরা কল্পনা করি। ধরে নিন যে ৫ তারিখে শেখ হাসিনা পতন হচ্ছে, সকালবেলায় ঢাকার বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীরা গণভবনের দিকে ছুটে আসছে। গণভবনে যারা এসএসএফ নিরাপত্তায় থাকেন এবং সামরিক বাহিনীর যে নিরাপত্তা থাকে, প্রধানমন্ত্রী গণভবন এবং বঙ্গভবনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়ার প্রথম সূত্র কি আপনারা নিশ্চয় জানেন। সূত্র হচ্ছে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদের কাছে একমাত্র বিবেচনার বিষয় হচ্ছে যাকে তারা নিরাপত্তা দিচ্ছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি। বাকি যে কেউ, এমনকি সেই ব্যক্তি যদি সেনাপ্রধানও হন, নৌপ্রধান হন, বিমান প্রধানও হন, সেটাও বিবেচ্য হবে না। যদি তারা মনে করে এই নিরাপত্তা বাহিনীতে কাজ করা ব্যক্তিরা যদি মনে করে যে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য এই ব্যক্তি হুমকি স্বরূপ, তাহলে তার উপরে গুলি চালানোর জন্য কারো কাছ থেকে অর্ডার নিতে হবে না, তারা সেটা করতে পারবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে মইনিউ আহমেদ 1/11-এর সময় যিনি সেনাপ্রধান ছিলেন, তিনি পরবর্তীতে একটা বই লিখেছিলেন। সেই বইয়ে
তিনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে যখন তিনি গিয়েছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে যখন বঙ্গভবনে গিয়েছিলেন, তিনি এবং তার সঙ্গে কয়েকজন সাথে নিয়ে গিয়েছিলেন, মূলত তিন বাহিনীর তিনজন গিয়েছিলেন। সেই যাওয়ার সময় তিনি খুব ভয়ে ছিলেন এই কারণেই তিনি প্রেক্ষাপটটা বর্ণনা করেছিলেন যে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে সেনাপ্রধানও কোনো বিবেচ্য বিষয় নয়। যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রপতি অর্ডার দেন কিংবা ওই নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি মনে করেন যে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য আমরা হুমকি, তাহলে আমাদের উপরে গুলি চালাতে 1 মিনিট 1 সেকেন্ডও তারা ভাববে না। সেরকম জীবন একবারে হাতের মুঠোয় নিয়ে আমরা সেদিন বঙ্গভবনে গিয়েছিলাম, এরকম বক্তব্য তিনি কিন্তু তার লিখায় লিখেছেন। এবং সেই লেখাটা যদি আপনি পড়ে থাকেন কিংবা আমলে নেন, তাহলেই বুঝতে পারবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই মানে কঠোর। সেই ক্ষেত্রে সেদিন মানে গণভবনের দিকে ছুটে আসা জনতা, হাজার হাজার লাখ লাখই বলা যায়, লাখ লাখ জনতাকে যদি নিবৃত করতে হতো, তাদের আন্দোলন যদি থামাতে হতো কিংবা রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের এই যাত্রা যদি থামাতে হতো, তাহলে তাদের উপরে গুলি চালাতে হতো এবং সেই গুলি পুলিশের গুলিতে কাজ হতো না, সেই গুলি আনলিমিটেড সেনাবাহিনীর গুলি প্রয়োজন হতো। তাহলে কি ম্যাসাকার অবস্থা হতো, কত হাজার কত লক্ষ মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারত। সেরকম ম্যাসাকার অবস্থা হবে এটা অনুমান করেই সেনাবাহিনী 3 তারিখে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনতার উপরে গুলি চালাবে না। মূলত 4 তারিখের কথা যেটা নর্থ ইস্ট নিউজ দাবি করছে, মূলত এটা সত্য হতেই পারে না। কারণ 3 তারিখে ওই সিদ্ধান্ত যে ছাত্র জনতার উপরে গুলি চালাবে না, তারা গুলি না চালিয়ে যেটা হয় সেটা করবে, সেই সিদ্ধান্ত মূলত শেখ হাসিনা সরকারের ভাগ্য নির্ধারিত করে দিয়েছিল। এই ব্যাপারগুলোকে আপনি যদি কিংবা কোনো পত্রিকা যদি ষড়যন্ত্র হিসেবে দেখে, এটা যদি কু হিসেবে দেখে, সেটা তাদের দৃষ্টিভঙ্গি, তারা দেখতেই পারে। কিন্তু এটাকে আপনি যদি গভীরভাবে আলোচনা পর্যালোচনা কিংবা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেন, তাহলে এটাকে কোনোভাবেই আপনি কু কিংবা ষড়যন্ত্র বলতে পারবেন না। পেছনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই মুহূর্তে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনি সম্মিলিত সিদ্ধান্ত, কু তো করে 2-1 জন, যখন ব্যাপারটা সম্মিলিত সিদ্ধান্ত হয় সেটাকে কি আপনি কু বলতে পারেন, কোনো ষড়যন্ত্র বলতে পারেন? আমার মনে হয় যে এখানেই এই নিউজের একটা বড় ঘাটতি। হ্যাঁ, এই নিউজটা পড়ে হয়তো যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক, তারা অনেক বেশি হ্যাপি হবেন, তারা মনে করবেন যে এই তো থলের বিড়াল বেরিয়েছে। কিন্তু থলের বিড়ালটা এখনও যে অনেক অনেক দূরে আছে এবং অনেক গভীরে লুকিয়ে আছে। আদতে শেখ হাসিনা পতনের যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনটা কোথায় থেকে হয়েছিল এটা আমরা কিছুই জানি না। হয়তো ইতিহাসে কোনো একদিন জানবো, যেদিন বেরিয়ে আসবে যে শেখ হাসিনার ব্যর্থতার জন্য কত % পতন হয়েছে আর কত % ডিজাইনের কারণে পতন হয়েছে। সেই মানে গ্রাফটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেদিন। দর্শক, এই নিউজ এবং এই নিউজের বক্তব্য সম্পর্কে আমার মতামত আপনার বিবেচনায় যদি না আসে, তাহলে আপনার বক্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে অবশ্যই সেই মানে বক্তব্যটা যেন অন্ধ রাজনৈতিক প্রেমের ফসল না হয়, যেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বক্তব্যটা হয়, এই প্রত্যাশা আমরা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।